গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা আগের দিনের পর থেকে অর্থাৎ 17 নাম্বার ট্রানজ্যাকশন থেকে জার্নাল এন্ট্রি কিভাবে করতে হয় শিখব। ট্রানজ্যাকশন নাম্বার 17, লোন রিসিভড ফ্রম জে ঘোষ ₹1 লাখ। এই ট্রানজ্যাকশানে যে দুটো অ্যাকাউন্ট এফেক্টেড হচ্ছে, একটা হচ্ছে লোন অ্যাকাউন্ট। এখানে যে ঘোষের থেকে লোন পাওয়া গেছে, তাই আমরা আরেকটু স্পেসিফাই করে বলবো লোন ফ্রম যে ঘোষ অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট হবে এবং অপর অ্যাকাউন্ট হবে ক্যাশ অ্যাকাউন্ট। এখানে লোন ফ্রম যে ঘোষ অ্যাকাউন্ট এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট এবং যে ঘোষ আমাদের সুবিধা প্রদান করেছে, তাই লোন ফ্রম যে ঘোষ অ্যাকাউন্ট এটা ক্রেডিট হবে। অন্যদিকে এখানে ক্যাশের আগম ঘটছে, সুতরাং ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। সুতরাং জার্নাল এন্ট্রিটা হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু যে ঘোষেস লোন অ্যাকাউন্ট $1 lakh। ন্যারেশন being loan received from জে ঘোষ। এরপরে ট্রানজ্যাকশন 18 নাম্বার ট্রানজ্যাকশন, লোন গিভেন টু মিস্টার বি পারুই ₹50,000। এটা ঠিক আগেরটার উল্টো। আমরা আগের ক্ষেত্রে লোন নিয়েছি, এই ট্রানজ্যাকশনে আমরা কাউকে লোন দিয়েছি, মিস্টার বি পারুইকে লোন ইস্যু করা হয়েছে। এখানে যে দুটো অ্যাকাউন্ট প্রভাবিত হবে সেটা হচ্ছে লোন টু মিস্টার বি পারুই অ্যাকাউন্ট এবং ক্যাশ অ্যাকাউন্ট। লোন টু মিস্টার বি পারুই অ্যাকাউন্ট এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট, সুতরাং বি পারুই এখানে সুবিধা পাচ্ছে, সেই কারণে লোন টু মিস্টার বি পারুই অ্যাকাউন্ট এটা ডেবিট হবে। অন্যদিকে ক্যাশ অ্যাকাউন্ট এটা রিয়েল অ্যাকাউন্ট, এক্ষেত্রে ক্যাশ চলে যাচ্ছে, তাই এটা ক্রেডিট হবে। সুতরাং জার্নাল এন্ট্রিটা হবে এই রকম, লোন টু মিস্টার বি পারুই অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট $50,000। ন্যারেশন বিইং লোন গিভেন টু মিস্টার বি পারুই। এরপর আমরা পরের ট্রানজ্যাকশন নিচ্ছি 19 নাম্বার ট্রানজ্যাকশন, ইন্টারেস্ট অন লোন ফ্রম জে ঘোষ পেইড ₹10,000। যে ঘোষের কাছ থেকে আমরা যে লোনটা নিয়েছিলাম তার ইন্টারেস্ট বাবদ 10,000 টাকা প্রদান করা হয়েছে। এখানে ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট হিসাবে আসবে এবং অন্য অ্যাকাউন্টটা হবে ক্যাশ অ্যাকাউন্ট। ইন্টারেস্ট অন লোন এটা একটা খরচ, সুতরাং নমিনাল অ্যাকাউন্ট এবং খরচ বলে ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট ডেবিট হবে। অন্যদিকে ক্যাশ এখান থেকে ক্যাশ এই ট্রানজ্যাকশনের ফলে চলে যাচ্ছে, সুতরাং ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তাই জার্নাল এন্ট্রিটা হবে ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট $10,000। ন্যারেশন বিইং ইন্টারেস্ট অন লোন ফ্রম জে ঘোষ পেইড। নেক্সট 20 নাম্বার ট্রানজ্যাকশন, ইন্টারেস্ট অন লোন রিসিভড ফ্রম বি পারুই। আমরা যে লোন ইস্যু করেছিলাম 50,000, তার উপর ইন্টারেস্ট পাওয়া গেছে ₹5,000। ইন্টারেস্ট অন লোন রিসিভড ফ্রম মিস্টার বি পারুই ₹5,000। এখানে যে দুটো অ্যাকাউন্ট এফেক্টেড তারা হলো ক্যাশ অ্যাকাউন্ট এবং ইন্টারেস্ট অন লোন রিসিভড অ্যাকাউন্ট। ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্টও শুধু বলতে পারতাম, তবুও রিসিভড বললাম, আর একটু স্পষ্ট হবে যেটা ইন্টারেস্ট অন লোন পেমেন্ট নয়, এটা রিসিভ হয়েছে। তাহলে এক্ষেত্রে ক্যাশ আসবে, তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। অন্যদিকে ইন্টারেস্ট অন লোন রিসিভড এটা একটা আয়ের উৎস, আয় যদি হয় তাহলে আয় সবসময়
ক্রেডিট হয়, সুতরাং ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট রিসিভড ক্রেডিট হবে। সুতরাং জার্নাল এন্ট্রিটা হলো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 5000 টু ইন্টারেস্ট অন লোন রিসিভড অ্যাকাউন্ট 5000। ন্যারেশন বিইং ইন্টারেস্ট অন লোন টু বি পারুই রিসিভড। এরপর আমরা 21 নাম্বার ট্রানজ্যাকশনটা নিচ্ছি। রিপেইড লোন অফ মিস্টার জে ঘোষ। মিস্টার জে ঘোষের কাছ থেকে আমরা যে লোনটা নিয়েছিলাম সেই লোনটা রিপেমেন্ট করা হচ্ছে। আমরা মিস্টার জে ঘোষের কাছ থেকে যখন লোন পেয়েছিলাম তখন আমরা জে ঘোষের লোন অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্টে ক্রেডিট করেছিলাম। এবার উল্টো হবে, জে ঘোষের লোন অ্যাকাউন্ট এটা এবার তাহলে ডেবিট হবে। কেন? কারণ জে ঘোষের লোন অ্যাকাউন্ট এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট, এক্ষেত্রে জে ঘোষ সুবিধা পাচ্ছে, তাই জে ঘোষের লোন অ্যাকাউন্ট এটা ডেবিট হবে। অন্যদিকে লোন রিপেমেন্ট বাবদ আর একটা অ্যাকাউন্ট যেটা এই ট্রানজ্যাকশনের সঙ্গে অ্যাফেক্টেড হবে সেটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। এই ট্রানজ্যাকশনের ফলে ক্যাশ যেহেতু চলে যাচ্ছে সেই কারণে ক্যাশ ক্রেডিট হবে। সুতরাং জার্নাল এন্ট্রিটা হবে এই রকম, মিস্টার জে ঘোষের লোন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 1 lakh being loan from Mr. J. Ghosh repaid। 22 নম্বর ট্রানজ্যাকশনে আমরা যে লোন ইস্যু করেছিলাম সেই লোনটা পরিশোধ হচ্ছে। সেক্ষেত্রেও লোন যখন পেয়েছিলাম তার উল্টো অর্থাৎ রিভার্স এন্ট্রি এখানে হবে। অর্থাৎ 22 নম্বর ট্রানজ্যাকশনটা হলো মিস্টার বি পারুই রিপেইড দি লোন। মিস্টার বি পারুই লোনটা পেমেন্ট করে রিপেইড করে দিল। সেক্ষেত্রে যে দুটো অ্যাকাউন্ট এখানে অ্যাফেক্টেড হচ্ছে, একটা ক্যাশ অ্যাকাউন্ট এবং আরেকটা হচ্ছে লোন টু মিস্টার বি পারুই অ্যাকাউন্ট। তাহলে লোন টু মিস্টার বি পারুই অ্যাকাউন্ট এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট, বি পারুইয়ের নামেই খোলা। বি পারুই এক্ষেত্রে সুবিধা প্রদান করলো, তাই লোন টু মিস্টার বি পারুই অ্যাকাউন্ট ক্রেডিট হবে। অন্যদিকে ক্যাশের আগম ঘটেছে, আর একটা যে অ্যাফেক্টেড অ্যাকাউন্ট ক্যাশ তার আগম ঘটেছে, সুতরাং ক্যাশ অ্যাকাউন্ট ক্ষেত্রে ডেবিট হবে। সুতরাং জার্নাল এন্ট্রিটা হবে এই রকম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 50,000 টু লোন টু মিস্টার বি পারুই অ্যাকাউন্ট 50,000। ন্যারেশন বিইং লোন টু মিস্টার বি পারুই রিপেইড। এবার আমরা আসছি 23 নম্বর ট্রানজ্যাকশন, ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ₹20,000। এই ট্রানজ্যাকশনে দেখো ক্যাশ তোলা হয়েছে ব্যাংক থেকে, সুতরাং ক্যাশ এবং ব্যাংক এই দুটোর মধ্যেই ট্রানজ্যাকশনটা ঘটছে। এই ট্রানজ্যাকশনের সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট দুটো হলো ক্যাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট হলো রিয়েল অ্যাকাউন্ট, এক্ষেত্রে ক্যাশের আগম ঘটছে, ক্যাশ আসছে, সুতরাং ক্যাশ অ্যাকাউন্ট অবশ্যই ডেবিট হবে। অন্যদিকে ব্যাংক অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট, ব্যাংক আমাদের সুবিধা প্রদান করছে, সুতরাং ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে। সুতরাং জার্নাল এন্ট্রিটি হলো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট 20,000। ন্যারেশন বিইং ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক। এরপর আমরা আসছি 24 নাম্বার ট্রানজ্যাকশন, ডেপ্রিসিয়েশন চার্জড অন মেশিনারি ₹8,000। 8,000 টাকা মেশিনের উপর ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়েছে। এটা সাধারণত বছরের শেষে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হিসাবে করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে যে ডেপ্রিসিয়েশন হচ্ছে একটা খরচ হিসাবে দেখানো হয়। ডেপ্রিসিয়েশন কি জিনিস ইতিপূর্বে তোমরা জেনেছো, তবু আমি আরেকবার একটুখানি বলে নিই যে আমরা যে ফিক্সড অ্যাসেট বা সম্পত্তি ব্যবহার করি সেটা অনেক বছর ব্যাপী ব্যবহার করা যায়, কিন্তু প্রতি বছর সেই সম্পত্তিকে আমরা ব্যবহার করি এবং আমাদের প্রতিষ্ঠানের আয় অর্জনের সেটা সহায়ক হয়। তো ওই সম্পত্তি বাবদ যে খরচটা
সেটা কোনো একটি বছরে খরচ হিসাবে দেখানো হয় না, বরং যত বছর ধরে সম্পত্তিটা ব্যবহার হয় সেই বছরের মধ্যে খরচটাকে ভাগ করে দেওয়া হয়, হ্যাঁ, এবং সেইটাকেই এক এক বছরে যে খরচ তাকেই বলা হয় ডিপ্রিসিয়েশন। তো মেশিনারির ওপর কোনো এক বছরে খরচ হিসাবে ধরা হলো আমাদের এই উদাহরণ অনুযায়ী 8,000 টাকা। হ্যাঁ, সুতরাং 8,000 টাকা খরচ হিসাবে দেখানো হবে লাভ লোকসান নির্ধারণ করার সময়। হ্যাঁ, সুতরাং ডেপ্রিসিয়েশন এখানে একটা খরচ, তাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা ডেবিট হবে। অন্যদিকে এর সঙ্গে আরেকটা যে পক্ষ আরেকটা অ্যাকাউন্ট যুক্ত আছে সেটা হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট। মেশিনারি অ্যাকাউন্ট, মেশিনের ভ্যালু এখানে হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। যখন সম্পত্তির মূল্য হ্রাস পায় তখন সম্পত্তি অ্যাকাউন্টটা ক্রেডিট করতে হয়। এটা তোমাদের মডার্ন রুলটা বেশি প্রযোজ্য হবে, যে মডার্ন রুলে পরিষ্কার বলা হচ্ছে যে যখন অ্যাসেটের ভ্যালু হ্রাস পাবে তখন সেটা ক্রেডিট হবে। হ্যাঁ, সুতরাং এর ব্যাখ্যাটা মডার্ন রুলেই বেশি ভালো প্রয়োগ হবে। সেই জন্য আমরা দুটো রুলই মোটামুটিভাবে সাজিয়ে নিজেদের মতো একটা রুল করেছি। তাহলে এক্ষেত্রে তোমার জার্নাল এন্ট্রিটা হবে এইরকম: ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট 8,000 being depreciation charged on machinery। আমরা নেক্সট 25th ট্রানজ্যাকশন নিচ্ছি। 25th ট্রানজ্যাকশনে বলা হয়েছে পারচেসড পেন অ্যান্ড পেপারস ₹1,500। একটা প্রতিষ্ঠান চালাতে গিয়ে অফিসিয়াল কাজকর্ম সম্পাদনের জন্য পেন, পেপার এগুলো দরকার হয়ে থাকে। তাহলে পেন, পেপার, স্টেপলার্স ইত্যাদি টুকিটাকি যে জিনিসগুলো অফিসের কাজে দরকার হয় তাদেরকে আলাদা নামে তাদের অ্যাকাউন্ট হিসেব খোলা হয় না, বরং তাদেরকে বলা হয় স্টেশনারি গুডস। হ্যাঁ, তো আমরা স্টেশনারি গুডস অ্যাকাউন্ট বা স্টেশনারি অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট এখানে মেনটেন করতে পারি। তো এখানে পেন বা পেপারস বাবদ যে খরচটা, তার জন্য যে অ্যাকাউন্টটা তৈরি হবে তার নাম হচ্ছে স্টেশনারি অ্যাকাউন্ট। আর এক্ষেত্রে দুটো অ্যাকাউন্ট প্রভাবিত হচ্ছে, যেটা একটা স্টেশনারি অ্যাকাউন্ট, অন্য একটা হলো ক্যাশ অ্যাকাউন্ট। স্টেশনারি অ্যাকাউন্ট এটা একটা খরচ, সুতরাং এটা ডেবিট হবে, এবং ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ এক্ষেত্রে বেরিয়ে যাচ্ছে, ক্যাশ বেরিয়ে গেলে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। ক্যাশ যদি বেরিয়ে যায় তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হয়, ক্যাশ যদি আসে তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়। এক্ষেত্রে ক্যাশ বেরিয়ে গেছে, ক্যাশ চলে গেছে, সুতরাং ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। সুতরাং জার্নাল এন্ট্রিটা হবে স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট 1,500 টু ক্যাশ অ্যাকাউন্ট 1,500। ন্যারেশন: বিইং পেন অ্যান্ড পেপারস পারচেজড। নেক্সট আমরা 26 নাম্বার ট্রানজ্যাকশন নিচ্ছি। পারচেজড পোস্টাল স্ট্যাম্পস ₹500। চিঠিপত্র পাঠাবার জন্য পোস্টাল স্ট্যাম্প কেনার দরকার হয়, তো সেই রকম 500 টাকার পোস্টাল স্ট্যাম্প কেনা হয়েছে। পোস্টাল স্ট্যাম্প সংক্রান্ত যে অ্যাকাউন্ট তাকে বলা হয় পোস্টেজ অ্যাকাউন্ট। সুতরাং এই এন্ট্রিতে যে দুটো অ্যাকাউন্ট এফেক্টেড, সেটা একটা হচ্ছে পোস্টেজ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। পোস্টেজ হচ্ছে এক রকমের খরচ, সুতরাং পোস্টেজ অ্যাকাউন্ট এখানে ডেবিট হবে। অন্যদিকে ক্যাশ অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ এক্ষেত্রেও চলে যাচ্ছে, সুতরাং এখানেও ক্যাশ ক্রেডিট হবে। সুতরাং জার্নাল এন্ট্রিটা হবে পোস্টেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 500 বিইং পোস্টাল স্ট্যাম্পস পারচেজড। আমরা পরের ট্রানজ্যাকশন নিচ্ছি 27 নাম্বার ট্রানজ্যাকশন। পেইড ইলেকট্রিক বিল ₹2,000। 2,000 টাকার ইলেকট্রিক বিল প্রদান করা হয়েছে। ইলেকট্রিক বিল প্রদান করলে আমরা যে অ্যাকাউন্টটায় তার হিসেব রাখি তার নাম হচ্ছে ইলেকট্রিক চার্জেস অ্যাকাউন্ট। তো ইলেকট্রিক চার্জেস অ্যাকাউন্ট আর একটা অ্যাকাউন্ট এখানে আসবে ক্যাশ অ্যাকাউন্ট। এক্ষেত্রে ইলেকট্রিক চার্জেস হচ্ছে একটা খরচ, সুতরাং ইলেকট্রিক চার্জেস অ্যাকাউন্ট ডেবিট হবে, এবং ক্যাশ এখান থেকে চলে যাচ্ছে, তাই ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। সুতরাং জার্নাল এন্ট্রিটা হবে ইলেকট্রিক চার্জেস অ্যাকাউন্ট ডেবিট 2,000 টু ক্যাশ অ্যাকাউন্ট
2000. Narration: being electric bill paid. তাহলে আজও আমরা অনেকগুলো জার্নাল এন্ট্রি করলাম। আমরা আরও নতুন ধরনের, অন্য ধরনের কিছু স্পেসিফিক টাইপের জার্নাল এন্ট্রি করব, তবে সেটা আজকে নয়, নেক্সট ক্লাসে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমরা ক্লাস 11-এর সমস্ত ক্লাসগুলো একসঙ্গে দেখতে চাইলে বাঁ দিকের ছবিতে ক্লিক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ডান দিকের ছবিতে ক্লিক করো। থ্যাংক ইউ।